এর আজকে কি প্রথম ক্লাস নাকি অন্য কোনো ক্লাস হয়েছে এর মধ্যে? ক্লাস হয়েছে স্যার। কোন অ্যাগ্রোনমি হয়েছে স্যার। অ্যাগ্রোনমি কোন স্যারের? শফিক স্যার নিছেন। কোন স্যারের ক্লাস? শফিক স্যার নিছেন স্যার। শফিক স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। ক্লাসের শুরুতে কি বলবো, ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি ডিপার্টমেন্টে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, কারণ এটা মনে হয় প্রথম ডিপার্টমেন্টের প্রথম ক্লাস নাকি তোমাদের জন্য? তো তোমরা জানো নিশ্চয়ই যে আমাদের ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের সংক্ষিপ্ত রূপ হলো সিপিই। সিপিই এখান থেকে তোমাদের অনার্সের জন্য আমরা 3টা কোর্স অফার করি। একটা হলো লেভেল 2-1-এ, এটার নাম হলো ইন্ট্রোডাক্টরি ক্রপ বোটানি, স্লাইডে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ইন্ট্রোডাক্টরি ক্রপ বোটানি। আর লেভেল 3-2-তে হলো প্লান্ট ফিজিওলজি, আর লেভেল 4-1-এ হলো 4-1-এ হলো প্লান্ট ইকোলজি। ঠিক আছে? তো আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে যে নিয়মটা ফলো করি সেটা হলো প্রত্যেকটা কোর্সের জন্য 2জন টিচার থাকে, একজন কোর্স শিক্ষক। আমি ইন্ট্রোডাক্টরি ক্রপ বোটানি এই কোর্সের কোর্স শিক্ষক আমি, এবং আমার সঙ্গে আরেকজন স্যার থাকবেন। আমরা 2জন মিলে এটা পড়াবো। তোমাদের কোশ্চেনের যে এ সেকশন আছে সেই এ সেকশনে আমি পড়াবো, আর বি সেকশন আমাদের বর্তমান চেয়ারম্যান আবু খায়ের মোহাম্মদ মুক্তাদিরুল বারী চৌধুরী, প্রফেসর ডক্টর আবু খায়ের মোহাম্মদ মুক্তাদিরুল বারী চৌধুরী, সংক্ষেপে বারী স্যার বা মুক্তাদি স্যার বলা হয়, উনি নেবেন। তাহলে কোর্স শিক্ষক আমি, আমার পরিচয় এখনো দেইনি, পরিচয় দিব। আমি কি মিউট করে রাখবো তোমাদেরকে? জি স্যার। জি স্যার, সবাইকে মিউট করে দেন। সিস্টেম গুলো ভুলে গেছি মধ্যে আবার। স্যার আপনি হয়তো বা নিজেকে মিউট করে ফেলছেন। হ্যাঁ, তোমাদেরকে মিউট করবো কিভাবে বলো তো? ভুলে গেলাম যে পার্টিসিপেন্ট, হ্যাঁ পেয়ে গেছে, হ্যাঁ মিউট অল, মিউট অল কারেন্ট নিউ পার্টিসিপেন্ট। ওকে ওকে, তাহলে শোনো, যেহেতু মিউট একতরফা ক্লাস হচ্ছে, একতরফা ক্লাসের একটু সমস্যা আছে, কিছুক্ষণ কথা আগে বলে নিই আমরা। স্যার যার কথা বলা লাগবে সে আনমিউট করে কথা বলতে পারবে, সমস্যা নেই। পারবে না? জি ওকে, স্যার, জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, শুরু করি তাহলে। আমি যেটা বলছিলাম যে এই ইন্ট্রোডাক্টরি ক্রপ বোটানির
এক নাম্বার মানে সেকশন এ, যেটা সেকশন মানে কোশ্চেনের যে দুইটা সেকশন থাকে, একটা হলো সেকশন এ, সেকশন বি। সেই এই সেকশনের এ সেকশনটা আমি তোমাদেরকে পড়াবো, আর বি সেকশনটা পড়াবেন হলেন মুক্তাদির স্যার। ঠিক আছে। আমার নাম হলো মোহাম্মদ আবু হাসান। মোহাম্মদ আবু হাসান, স্লাইডে মনে হয় দেখতে পাইছো, তাই না? হ্যাঁ, Yes, sir. মোহাম্মদ আবু হাসান, আমি এই ডিপার্টমেন্টের প্রফেসর। ঠিক আছে। আমি ডিপার্টমেন্টের একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই তোমাদেরকে, যে আমাদের সিপি ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র যিনি, ওনার নাম হলেন মনিরুজ্জামান বাহাদুর স্যার। উনি নিজে আমারও স্যার। তারপরে ডক্টর শ্রীপতি শিকদার স্যার, এরপরে আমি মোহাম্মদ আবু হাসান, তারপরে হলেন মুক্তাদির স্যার, উনি এখন চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এরপরে মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ স্যার, উনি জাপানে পিএইচডি করছেন। তারপরে ডক্টর রবিউল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, উনি আছেন। তারপরে সুব্রত প্রামাণিক, লেকচারার। ঠিক আছে, এই হলেন আমাদের ডিপার্টমেন্টের স্ট্রাকচার। তাহলে আমার নাম হলো আবু হাসান, আমার নিক নেম যেটা, মানে আমাকে আমার ফ্রেন্ডরা ডাকে হাসান বলে। ঠিক আছে, স্টুডেন্টরা হাসান স্যার বলেই ডাকে, আবু হাসান স্যারও বলতে পারো, সমস্যা নেই। আমার বাড়ি হলো হোম ডিস্ট্রিক্ট নীলফামারীতে। নীলফামারী, ওখানেই প্রাইমারি, হাই স্কুল এবং গভর্নমেন্ট কলেজ, ওখানেই পড়াশোনা করছি। অনার্স হলো এগ্রিকালচারে অবশ্যই, এবং সেটা হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ। তোমরা নাম জানো যে ইউনিভার্সিটি আগে কলেজ ছিল, সেই কলেজের স্টুডেন্ট আমি, সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। পরে হলো মাস্টার্স এবং পিএইচডি দুটোই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটিতে করি। মাস্টার্স পিএইচডি দুটোই। আমি আমি বিয়ে করছি দিনাজপুরে। সেও এগ্রিকালচারিস্ট, বাড়ি দিনাজপুরে। ঠিক আছে। আমার একটা ছেলে একটা মেয়ে আছে। ছেলে তোমাদের ইউনিভার্সিটিতেই পড়ে, ইকোনমিক্স ডিপার্টমেন্টে, আর মেয়ে হলো ক্লাস 10-এ পড়ে। রায়হান মাইকটা মিউট করুন। স্যার আরেকবার কষ্ট করে মিউট করে দেন। স্যার কষ্ট করে আরেকবার সবাইকে মিউট করে দেন। Allow participant to unmute themselves. Okay. এবার ঠিক আছে মনে হয়। ওকে। তো আমার পরিচয়টা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে? জি স্যার। Yes, sir. আচ্ছা। বয়স জানবা? এখনো তো ইয়াং লাগে স্যার, বয়স না জানলে না না না, এটা ইয়াং লাগার কোনো কারণ নাই। দাড়িও রেখে দিয়েছি সম্প্রতি, ইয়াং লাগবে কিভাবে? আগে দাড়ি না থাকলে সেটা হতে পারে, ইয়াং লাগতে পারে। নারী পুরুষের সৌন্দর্যতা। আচ্ছা ঠিক আছে। বয়স হলো 50+। ঠিক আছে। ডেট অফ বার্থ, আচ্ছা 50+ মানে 51 চলছে এখন আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমার ক্লাসের সিস্টেম হলো, আমি এই যে তোমাদের এখন যেহেতু ইন্টারনেটে অনলাইনে, কিন্তু নর্মাল ক্লাস হলেও আমি সাধারণত মাল্টিমিডিয়াতে ক্লাস নেই। ঠিক আছে, এবং মাল্টিমিডিয়া এবং হোয়াইট বোর্ড, ডাস্টার সবগুলোই ব্যবহার করে আমি ক্লাস নেই। ক্লাস শেষে আমার ক্লাসের নোট দেয়া থাকবে, আমি নোট দিয়ে দেই। ঠিক আছে, থিওরি প্র্যাকটিক্যাল যেখানে হোক না কেন আমার নোট দেয়া থাকে, সেখান থেকেই পড়ার চেষ্টা করবা। যদি এর থেকে ভালো কিছু পাও সেটা ইনক্লুড করতে পারো, কিন্তু ওর থেকে খারাপ না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তোমরা সমস্যা হলে কথা বলবা, ক্লাসের শেষে আমরা হয়তো কথা বলবো। এই ইন্ট্রোডাক্টরি ক্রপ বোটানি যে কোর্সটা, আচ্ছা এই কোর্সে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের ডিপার্টমেন্টের নামের সঙ্গে ক্রপ এবং আমাদের যে কোর্সের নাম, কোর্স টাইটেল, এখানেও ইন্ট্রোডাক্টরি ক্রপ বোটানি অর্থাৎ ক্রপ আছে। সো আমাদেরকে জানতে হবে প্রথমে হোয়াট ইজ ক্রপ। ঠিক আছে, এটা একটু জানা দরকার আছে, যে আমরা তার বোটানি নিয়ে আলোচনা করব। দেন হোয়াট ইজ ক্রপ, এখানে একটা ডেফিনিশন দেয়া আছে, দেখো, এ গ্রুপ অফ প্লান্টস হ্যাভিং ইন্টারাকশন themselves and cultivated for the benefit of mankind. ঠিক আছে, আজকে একটু অন্য কথাও বলি সঙ্গে সঙ্গে, কারণ শুধু ক্লাস না, ক্লাসে
ক্লাসে আবার আমার দায়িত্ব আছে যে তোমরা কিভাবে পড়াশোনা করবে সেটা একটু একটু করে বলতে হবে আমাকে। তো এই ডেফিনেশনটা যখন তোমরা মুখস্থ করবা, যে কোনো জিনিস মুখস্থ করার আগে আগে বুঝতে হবে। যে মুখস্থ করো দেখবা যে সেটা কখনোই ভুলবা না। না বুঝে মুখস্থ করলে সারা জীবনের জন্য একটা সমস্যা থেকে যায়। যখন একটা জিনিস মুখস্থ করবা তখন ওই ডেফিনিশন, যে কোনো ডেফিনিশন বা যে কোনো পড়া মুখস্থ থাকলে তার কি পয়েন্ট কোনটা, কি পয়েন্টগুলো যদি আইডেন্টিফাই করো তাহলে আর ভুল হবে না। এই ডেফিনিশন, এবং দেখো ডেফিনিশনের ক্ষেত্রে মেনলি এটা হয়ে যায় যে একটা পয়েন্টও যদি ছেড়ে দাও তাহলে ডেফিনেশনটা হয় না, একটা পয়েন্টও ছেড়ে দিলে ডেফিনেশনটা হবে না। যেমন এই ডেফিনেশনটাতে তিনটা কন্ডিশন আছে, তিনটা শর্ত আছে। একটা শর্ত হলো এ গ্রুপ অফ প্লান্ট, তারপরে 2 নাম্বার হলো হ্যাভিং ইন্টারাকশন অ্যামং দেমসেলভস, এন্ড নাম্বার 3 ইজ কাল্টিভেটেড, ইট শুড বি কাল্টিভেটেড ফর বেনিফিট অফ ম্যানকাইন্ড। চারটা কন্ডিশন, সরি, চারটা কন্ডিশন। it should be cultivated and it should be cultivated for the benefit of mankind। চারটা কন্ডিশন, এই চারটা কন্ডিশন বাদে ক্রপের ডেফিনিশন হবে না। এক্সাম্পল হিসেবে বলি যে অনেকগুলো রাইস প্লান্ট তাদেরকে এমন ভাবে জমিতে চাষ করা হবে যাতে একটা গাছের সঙ্গে আরেকটা গাছের ইন্টারাকশন থাকে, মিনিমাম একটা গাছের সঙ্গে আরেকটা গাছের ইন্টারাকশন থাকে। তারপরে তাদেরকে অবশ্যই চাষ করতে হবে, ন্যাচারালি গ্রো করলে হবে না, এবং চাষ করা হবে মানুষের উপকারার্থে। এই চারটা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে আমরা তাদেরকে ক্রপ প্লান্ট বলতে পারবো। চারটার মধ্যে যদি একটাও না থাকে তাহলে সেটা ক্রপের ডেফিনেশনের মধ্যে আসবে না। যেমন হতে পারে এরকম যে 1 হেক্টর জমি 4 কোনায় আমি 4টা ধান গাছ লাগালাম, ঠিক আছে? সেই ধান গাছ আমি চাষ করলাম, লাগালাম যেহেতু তার মানে আমি চাষ করলাম, এবং ওই ধান গাছ নিয়ে এসে আমি ল্যাবে এক্সপেরিমেন্ট করালাম। ওকে, তাহলে এখানে তিনটা কন্ডিশন ফুলফিল হলো। একটা হলো গ্রুপ অফ প্লান্ট, দেয়ার আর 4 in numbers, they are cultivated and they are used for benefit of mankind, but in this condition one point is absent, and that is interaction among themselves. If we plant 4 rice plant in 1 hectare of land in 4 corner of this land, then they have no interaction among themselves. 1 হেক্টর জমির 4 কোনায় যদি 4টা ধান গাছ লাগানো হয় তাহলে একটা ধান গাছের সঙ্গে আরেকটা ধান গাছের কোনো ইন্টারাকশন থাকবে না, থাকে না, ঠিক আছে? তো শুধুমাত্র এই শর্তটা অনুপস্থিত থাকার কারণে ওই 4টা প্লান্টকে আমরা ক্রপ বলতে পারবো না, যদিও তারা ধান গাছ, যদিও তাদেরকে চাষ করা হচ্ছে, যদিও তাদেরকে মানুষের উপকার্থে চাষ করা হচ্ছে, কিন্তু they have no interaction among themselves, and for this reason they are not crop. Okay, so যে কোনো ডেফিনিশন পড়ার আগে অবশ্যই ওই ডেফিনেশনের মধ্যে কোন জিনিসটা বাদ দিলে পরে বা কোন জিনিসটা ভুল বললে পরে ডেফিনেশনটা হবে না, এই জিনিসটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে দেখবা পড়াশোনাটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে, এটা আমি একটু ডিটেইল বললাম যে ক্রপের ডেফিনিশন এবং কেমন করে পড়তে হবে সেটা বোঝানোর জন্য এত কথা বললাম। আসলে ডেফিনিশনের মধ্যে কিচ্ছু নাই, কেমন করে পড়তে হবে সেটা বোঝানোর জন্য এত কথা বললাম। ওকে, আমাদের ডিপার্টমেন্টের এই কোর্স টাইটেলের মধ্যে আরেকটা ওয়ার্ড আছে, বোটানি। হোয়াট ইজ বোটানি? এটা তোমরা জানো, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ স্টাডি অফ প্লান্ট। আর সংক্ষেপে যদি বলো, আরো সংক্ষেপে, স্টাডি অফ প্লান্টস ইজ বোটানি। স্টাডি অফ প্লান্ট ইজ বোটানি। ওকে, এই বোটানির 4টা মেজর পার্ট নিয়ে আমরা এই আমাদের এগ্রিকালচারে আলোচনা করি। এগ্রিকালচারের আন্ডার গ্রাজুয়েটে 4টা শাখা নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে বোটানির অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো অ্যাপ্লাইড ব্রাঞ্চ আছে, অনেকগুলো বেসিক ব্রাঞ্চ আছে। তো আমরা সাধারণত আমাদের এগ্রিকালচারের স্টুডেন্টকে পড়ানোর জন্য, বোঝানোর জন্য আমরা 4টা শাখা নিয়ে আলোচনা করি। এই 4টা শাখা কি কি সেটা আমরা এখন আলোচনা করব। প্রথম একটা ব্রাঞ্চ হলো প্লান্ট মরফোলজি, এই আরেকটা হলো প্লান্ট অ্যানাটমি, আরেকটা হলো প্লান্ট ফিজিওলজি, আরেকটা হলো প্লান্ট ইকোলজি।
আমরা লেভেল 2 তে দুটো ব্রাঞ্চ, একটা প্লান্ট মরফোলজি এন্ড প্লান্ট অ্যানাটমি, দুটো নিয়ে কথা বলবো। লেভেল 2 তে প্লান্ট ফিজিওলজি এবং লেভেল 4 এ প্লান্ট ইকোলজি নিয়ে কথা বলবো। What is plant morphology? Plant it is the branch of botany which deals with the external forms and features of different plant organ. External forms and features of different plant organ. They are plant morphology. Okay. ওয়ালাইকুম আসসালাম। একটু ক্লাস নিচ্ছি যে রবেল ভাই, আর কোথাও কাজ আছে? একটু ঘুরে আসেন। হ্যাঁ জি। আচ্ছা, তারপরে হলো প্লান্ট অ্যানাটমি। এটা আমরা লেভেল 2 তে পড়বো। প্লান্ট অ্যানাটমি, the gross study of gross internal structure of a plant. Study of gross internal structure of a plant as seen in a section under microscope. As seen in a section under microscope. এইখানে দেখো এই ডেফিনেশনের মধ্যে একটা শর্ত জুড়ে দেওয়া আছে পরে। উপরে হলো স্টাডি অফ গ্রোস ইন্টারনাল স্ট্রাকচার। গ্রোস ইন্টারনাল স্ট্রাকচার, ভিতরের স্ট্রাকচার আলোচনা করাকে বলা হচ্ছে অ্যানাটমি। বাট শুধুমাত্র ভিতরের স্ট্রাকচার হলে হবে না। ভিতরের স্ট্রাকচার অ্যানাটমি বাদেও আরো অনেকগুলো শাখা আছে, যেমন হিস্টোলজি একটা ব্রাঞ্চ আছে, ওইটাও ভিতরের স্ট্রাকচার আলোচনা করা হয়। কিন্তু অ্যানাটমি কোনটা? অ্যানাটমি হলো অ্যাজ সিন ইন এ সেকশন আন্ডার মাইক্রোস্কোপ। যে কোনো প্লান্ট অর্গানের সেকশন করে তারপরে সেটা মাইক্রোস্কোপে কিভাবে দেখা যায় সেটা নিয়ে আলোচনা করা হলো অ্যানাটমি। এটা লঙ্গিটিউডিনাল সেকশন করে যদি টিস্যু সিস্টেম আলোচনা করো সেটা কিন্তু হবে হিস্টোলজিতে চলে যাবে। তো এখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে যে অ্যাজ সিন ইন এ সেকশন আন্ডার মাইক্রোস্কোপ। ওকে, এইটা হলো একটা শর্ত। এইটা যদি বাদ দাও, তোমরা যদি ডেফিনিশন লিখো স্টাডি অফ গ্রোস ইন্টারনাল স্ট্রাকচার অফ এ প্লান্ট অর্গান, that will not be the definition of plant anatomy. The definition must contain as seen in a section under microscope. এই কথাটা থাকতে হবে, কারণ ওই কথাটাই হলো মূল কথা। ওটা যদি বাদ দাও তাহলে ডেফিনিশন হবে না। স্যার ফিজিওলজি হিস্টোলজি কি স্যার খালি চোখে দেখা যাবে, কিন্তু না অ্যানাটমিটা খালি চোখে দেখা না যাবে না এটা না কি না না, বুঝতে? হিস্টোলজিও খালি চোখে দেখা যাবে না। এটা হলো ক্রস সেকশন, প্রস্থচ্ছেদ। অ্যানাটমি হলো প্রস্থচ্ছেদ আলোচনা করা, আর হিস্টোলজি প্রস্থচ্ছেদ না, লঙ্গিটিউডিনাল সেকশন। হ্যাঁ মুক্তাদির, আসসালামু আলাইকুম। হ্যাঁ ক্লাস, হ্যাঁ 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 দিব দিব। আচ্ছা আচ্ছা। ওকে, মানে ক্রস সেকশন মানে প্রস্থচ্ছেদ, এটা বুঝো কিনা? প্রস্থচ্ছেদ করে সেকশন মাইক্রোস্কোপে দেখলে সেটা হলো মাইক্রোস্কোপ দেখা না দেখার সঙ্গে সম্পর্ক না, একটা হলো ক্রস সেকশনটাকে স্টাডি করা হলো অ্যানাটমি। লঙ্গিটিউডিনাল সেকশন অথবা 3 ডাইমেনশন সেকশন, এগুলো হলো হিস্টোলজি। ঠিক আছে। আচ্ছা, ফিজিওলজি হলো ইন্টারনাল ফাংশন এন্ড প্রসেস অফ প্লান্ট। প্লান্টের ভিতরে অভ্যন্তরীণ যত প্রক্রিয়া আছে, প্রক্রিয়া যেমন ফটোসিনথেসিস যে প্রক্রিয়া আছে, রেসপিরেশন, ট্রান্সপিরেশন, এরকম অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আলোচনা করা হলো প্লান্ট ফিজিওলজির অংশ। প্লান্ট অ্যানাটমি দেন হলো প্লান্ট ইকোলজি। প্লান্ট ইকোলজি হলো পরিবেশের সঙ্গে দেখো এখানে লেখা আছে স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ বিটুইন প্লান্টস এন্ড দেয়ার এনভায়রনমেন্ট। ওকে, অথবা অন্যভাবে বলা যায় স্টাডি অফ প্লান্ট ইন দেয়ার হ্যাবিটেট ইজ প্লান্ট ইকোলজি। অর্থাৎ গাছটা যেখানে ছিল, বনের গাছ, বনের মধ্যে স্টাডি করা হলো ইকোলজি। গাছ, বনের সুন্দরী গাছ সুন্দরবনে আছে, সুন্দরবনের পরিবেশটা কেমন, ওখানে স্যালাইনিটি আছে, গাছের গোড়ায় পানি আছে। ঠিক আছে, পরিবেশের সঙ্গে গাছের রিলেশনটা স্টাডি করা হলো ইকোলজি। ঠিক আছে, অথবা এটা অন্যভাবে বলা যায় স্টাডি অফ প্লান্ট ইন দেয়ার হ্যাবিটেট। হ্যাবিটেট মানে বাসস্থান, সেখানে স্টাডি করা হলো ইকোলজি। তো এটা আমরা 4.1 এ পড়বো। আচ্ছা, এখন আমরা এই যে লেভেল 2.1 এ আমাদের যে কোর্স, সেই কোর্সের ভিতরে চলে গেলাম, যে সেকশন 1 এবং সেকশন এ এন্ড সেকশন বি, দুটো কোশ্চেনে দুটো অংশ থাকে। তোমরা পরীক্ষা দিয়েছো
এই সেকশনের মধ্যে আমরা প্লান্ট ট্যাক্সোনমি অ্যান্ড ইকোনমিক বোটানি এই অংশটুকু কভার করব, আর বি সেকশন প্লান্ট অ্যানাটমি অ্যান্ড এমব্রায়োলজি। প্লান্ট ট্যাক্সোনমি অ্যান্ড ইকোনমিক বোটানি এটা আমি পড়াবো, আর সেকশন বি এর প্লান্ট অ্যানাটমি অ্যান্ড এমব্রায়োলজি এটা মুক্তাদি স্যার পড়াবেন। আর প্র্যাকটিক্যাল গুলো আমরা ভাগ করে নেই, সাধারণত থিওরিটা এভাবে নেই, আর প্র্যাকটিক্যাল সব স্যার গ্রুপ ভাগ করে, অর্থাৎ 10টা গ্রুপ থাকলে দুইটা দুইটা করে এরকম করে ভাগ করে নেই। সেকশন এর মধ্যে কি কি থাকবে? সেকশন এ will include introduction to plant taxonomy, introduction 5 চ্যাপ্টার, ওকে 5টা চ্যাপ্টার থাকবে। প্রথমটা হলো introduction to plant taxonomy, then systems of plant classification, then study of some families, study of morphology of some crops and economic botany। এই 5টা চ্যাপ্টার থাকবে। এই 5টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করব আজকে। প্রথম চ্যাপ্টারে আবার কি কি হেড থাকবে সেটা এখানে একটু লিস্ট করা আছে। যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু প্লান্ট ট্যাক্সোনমি, এই প্লান্ট ট্যাক্সোনমির ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা, সেখানে আমরা ট্যাক্সোনমি সম্পর্কে জানবো। হোয়াট ইজ ট্যাক্সোনমি অর ডেফিনিশন অফ ট্যাক্সোনমি, ডেফিনিশন অফ প্লান্ট ট্যাক্সোনমি, এইমস অফ প্লান্ট ট্যাক্সোনমি, ফান্ডামেন্টালস অফ প্লান্ট ট্যাক্সোনমি, বাইনোমিয়াল নোমেনক্লেচার, অথর সাইটেশন, আইসিবিএন এন্ড টেক্সা, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথম চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশন টু প্লান্ট ট্যাক্সোনমি, এটা থিওরিটিক্যাল, এবং এই যত পড়াশোনা আছে এই প্রত্যেকটা পড়াশোনায় তোমরা ইন্টারমিডিয়েটের পড়ে আসছো। ইন্টারমিডিয়েটের যে ফার্স্ট চ্যাপ্টারটা কি উদ্ভিদের শ্রেণীবিন্যাস, উদ্ভিদের শ্রেণীবিন্যাস যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে এই জিনিসগুলো সবগুলোই আছে, ওই পড়াগুলোই আছে। ওগুলো বাংলায় পড়ছো, এখন একটু ইংরেজিতে পড়তে হবে, একদম সবগুলোই পড়ে আসছো, ঠিক আছে? ট্যাক্সোনমি কি? The word taxonomy, যদি ওয়ার্ড বিশ্লেষণ করি, the word taxonomy derives from two Greek words, one is taxis and another is nomos. Taxis means arrangement and nomos means law. Law. So in word taxonomy means law of arrangement. Law of arrangement. Okay? তাহলে বোঝা যাচ্ছে যে ট্যাক্সোনমি হয়তো এরকম একটা কিছু জিনিস হবে, যেমন একটা ঘরের মধ্যে অনেকগুলো আসবাবপত্র থাকে, চেয়ার থাকে, টেবিল থাকে, খাট থাকে, আলমারি থাকে, আলনা থাকে, ঠিক আছে, শো র্যাক থাকে, বিভিন্ন ধরনের জিনিস আছে। এইটা আমরা কোথায় কোনটা সাজাবো, এই সাজানোটার নিয়ম, এটা হলো ট্যাক্সোনমি, সাজানোর নিয়ম। এখন ঘর সাজানোর ব্যাপারটা তো ঘর সাজানোর এক্সাম্পল দিলাম, কিন্তু প্লান্ট গুলো, পৃথিবীতে অনেকগুলো প্লান্ট আছে, এই প্লান্ট গুলোকে যদি আমরা সাজাই, তো তাহলে মনে করো মনোকট গুলো একদিকে রাখবো, ডাইকট গুলো একদিকে রাখবো, তারপরে ট্রি গুলো একদিকে রাখবো, শ্রাব গুলো একদিকে রাখবো, হার্ব গুলো একদিকে রাখবো। এই যে সাজানো, কেন কোনো প্লান্টকে আমি কোন কোন প্লান্ট ক্রাইটেরিয়ার উপর বেসিস করে আমি কোনো গাছকে ট্রি বলবো, কোনগুলোকে আমি শ্রাব বলবো, কোনগুলোকে হার্ব বলবো, ঠিক আছে? এই নিয়মগুলো পড়া, অর্থাৎ গাছকে বিভিন্ন ভাগে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হলো ট্যাক্সোনমি, ল অফ অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, একটু 2 মিনিট একটু অপেক্ষা করো তোমরা। হ্যাঁ, আসো। আছে, আলহামদুলিল্লাহ।
পারছো? এটা তো সিগনেচার আপনি দিবেন তাই না? হ্যাঁ, ও না না, আমার তো 10,000 টাকা আছে। 36,550 দিতে হবে। 46,550 মানে 10,000 রেখে বাকিটা দিয়ে দিবে। এই যে টাকাটা পরে বাবা, এত তাড়াতাড়ি দিতে হবে? সঙ্গে সঙ্গে ধন্যবাদ। পরে ফেলছি, দেখছো আমার ফেসবুকে। আমি নোটিফিকেশন পাইনি। আমি একটা মেসেজ পাঠাইছি যে আমাদের এর পক্ষে বুঝতে পারছো না, বুঝতে পারিনি। এটা কি স্যার ইমরান আলী বন্ধু কল্যাণ সংস্থা। এটা স্যার ফোনে পাঠিয়েছেন নাকি মেসেঞ্জারে? না, ফোনে। ফোনে না তুই তো কারো কাছে জানি মনে হয়। আচ্ছা, আপনার এটা একটু ওয়াটসঅ্যাপ নাম্বার থেকে স্যার 150 থেকে 150 বিকাশ। আচ্ছা সুব্রত, আমি যে ক্লাসের মধ্যে আছি, হ্যাঁ, তো ক্লাস শেষ করে তারপর তো আমি যাচ্ছি ওদিকে কথা বলবো এখন ওর সঙ্গে। কিছু মনে করেন আবার। আচ্ছা, আমি আসতেছি ওদিকে। ওকে, দুঃখিত ডিস্টার্ব হলো মাঝখানে। চেম্বারে ক্লাস নিব না, বাসায় বসে ক্লাস নিব, তাহলে ডিস্টার্ব হবে না। এখন শুনতে পাচ্ছো? একজন একটু কথা বলো তো। জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে ইনওয়ার্ড ট্যাক্সোনমি ইজ ল অফ অ্যারেঞ্জমেন্ট। ওকে, আর যদি ডেফিনিশন বলি তাহলে ট্যাক্সোনমি ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি which deals with description, identification, naming and their classification এবং ক্লাসিফিকেশনটা কার উপর বেসিস করে বলছে যে based on or according to their resemblances and differences mainly in their morphological character, বাহ্যিক যে বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা, নাম দেয়া, শনাক্তকরণ করা এবং বর্ণনা দেয়া। দেখো এখানে এই জিনিসগুলো যদি চারটা আছে, এখানে কিন্তু দেখো শর্ত আছে, ফান্ডামেন্টালস আছে চারটা। একটা হলো ডেসক্রিপশন, দেন আইডেন্টিফিকেশন, নেমিং এন্ড ক্লাসিফিকেশন। এই চারটা ওয়ার্ডের একটাও যদি বাদ যায় তাহলে কিন্তু ট্যাক্সোনমি ফুলফিল হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে দেখবা যে ডেফিনিশন পরীক্ষায় লিখে আসলা, নাম্বার একটু কম পেয়ে গেছো, এরকম হতে পারে। কিন্তু এই চারটা যদি বাদ না যায়, ডেসক্রিপশন, আইডেন্টিফিকেশন, নেমিং এন্ড ক্লাসিফিকেশন, এদিকে বাকি দুই একটা অলঙ্করণ ইনের জায়গায় অফ হয়ে গেছে, টু এর জায়গায় ইন হয়ে গেছে, সেগুলো আমি একটু কম খেয়াল করি, কিন্তু যে ভিতরের যে জিনিসটা, মেইন জিনিসটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, কাজে এটা যখন পড়বা এই চারটা জিনিস, এই চারটাই হলো ফান্ডামেন্টালস অফ ট্যাক্সোনমি। তোমরা একটু পরে জানবা ডেসক্রিপশন, আইডেন্টিফিকেশন, নেমিং এন্ড ক্লাসিফিকেশন। এই চারটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হলো আসলে ট্যাক্সোনমি। এই ক্লাসে পরের কথাটা আছে যে ক্লাসিফিকেশনটা কেমন করে করা হয়, সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে করা হয়। ওকে, এটা হলো ট্যাক্সোনমি। এবং দেখো এখানে ডেফিনিশনে কিন্তু বলা আছে বায়োলজি, দ্যাট ইট ইনক্লুডস বোথ জুলজি এন্ড বোটানি। ওকে, বায়োলজি এটা কমন টার্ম ফর বোথ অ্যানিমেল এন্ড প্লান্ট ট্যাক্সোনমি। আর যখন আমরা প্লান্ট ট্যাক্সোনমি বলবো তখন এই যে সামনে প্লান্ট চলে আসবে। প্লান্ট ট্যাক্সোনমি ইজ দ্য ব্রাঞ্চ অফ দেন বোটানি, ইটস এ ব্রাঞ্চ অফ বোটানি, নট বায়োলজি। এখন
আমরা যখন ডেফিনিশন বলছি প্লান্ট ট্যাক্সোনমি তখন এখানে বোটানি হয়ে গেছে, ঠিক আছে? is the branch of botany which deals with description, identification, naming of plants. এর আগে ডেফিনিশনে ছিল নেমিং অফ অর্গানিজম। ওকে, এখানে যেহেতু প্লান্ট নিয়ে কথা বলছে, স্পেসিফিক প্লান্ট বলা আছে, নেমিং অফ প্লান্টস এন্ড দ্য ক্লাসিফিকেশন ইনটু ডিফারেন্ট গ্রুপস according to their resemblances and differences mainly in their morphological character. Okay, mainly in their morphological, তার মানে কি দেখো আগের ডেফিনিশনটা পরের ডেফিনিশনটা সেম, শুধু পার্থক্য এখানে প্লান্ট ইনক্লুড করা আছে, এখানে বোটানি ব্যবহার করা আছে ইন লিউ অফ বায়োলজি, আর এখানে অর্গানিজমের জায়গায় প্লান্ট লেখা আছে। এফ The names of plant taxonomy. Aims মানে হলো কি, পড়ার উদ্দেশ্য কি, প্লান্ট ট্যাক্সোনমি আমরা কেন পড়ব, এখানে 7টা বা 6টা এরকম উদ্দেশ্য আছে। ফার্স্ট টু ডিসক্রাইব, আইডেন্টিফাই, নেম এ প্লান্ট and fix its ranks in a recognized system of classification. ওকে, প্রথমটা হলো টু ডিসক্রাইব, এবং এটা কিন্তু মূল, এর পরেরগুলো অ্যাক্সেসরি এইমস। ফার্স্ট যে এইমটা এটা হলো মূল এইম, টু ডিসক্রাইব। আগে কোনো একটা কিরকম জিনিস, মনে করো কোনো একটা গাছ তুমি বনে বাজারে গেলা, মনে করো তোমরা ফাইনাল ইয়ারে লেভেল 3 তে গিয়ে তোমরা ট্যুরে যাবা, ট্যুর, হ্যাঁ, ট্যুরে গিয়ে দেখবা, মনে করো রাঙ্গামাটিতে গিয়ে বনে বাজারে ঘুরছো, তখন একটা গাছ দেখলা, তোমার কাছে এই গাছটা নতুন মনে হলো, ঠিক আছে? নতুন মনে হলে সেই গাছটা তুমি নিয়ে আসলা, নিয়ে এসে এটাকে ডিসক্রাইব করলা, এর পাতাগুলো কেমন, সিম্পল পাতা নাকি কম্পাউন্ড, এর স্টেম কেমন, এর ফলগুলো কেমন, ফুলগুলো কেমন, ডিসক্রাইব করলাম। সেই ডিসক্রাইব করাটা হলো, এই বর্ণনা করাটা হলো সেই বর্ণনা করা। তারপরে হলো এটাকে আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করলে কিভাবে, এর ফুলগুলো কেমন, এটা কি সোলানেসি ফ্যামিলির সঙ্গে যায় নাকি মালভেসি ফ্যামিলির সঙ্গে যায়, ঠিক আছে? সোলানেসি ফ্যামিলির যে আইডেন্টিফাইং ক্যারেক্টার আছে, শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, তার সঙ্গে মিলে নাকি কার সঙ্গে মিলে, এটাকে দেন চেষ্টা করলা যে এই গাছটা কোন ফ্যামিলির দিকে যাচ্ছে, সেটা এটাকে ডাইকট নাকি মনোকট, এরকম। তারপরে যদি দেখো যে এই প্লান্টটা নতুন, ইটস এ নিউ প্লান্ট, এটা বই পুস্তকে আগে দেখা নাই কোথাও, তখন কি করবা তুমি তুমি তো এটাকে একটা নাম দেওয়ার চেষ্টা করবা। নাম দেওয়ার একটা প্রসেস আছে, এরকম নতুন নতুন গাছের নাম দেওয়ার সিস্টেম আছে, সেটা আমরা সামনে আলোচনা করব। আর তারপরে এটাকে কোন ক্লাসিফিকেশন সিস্টেমের কোন র্যাঙ্কে যাবে সেটা আমরা আলোচনা করব, মানে ফিক্স করব যে এটা মনোকটে যাচ্ছে নাকি ডাইকট যাচ্ছে, মনোকটে গেলে এটা মনোপলিপেটালিতে যাচ্ছে নাকি মনোক্লামাইডিতে যাচ্ছে, টার্মগুলো একটু পরে আস্তে সামনের দিকে আছে। এই জিনিসটা করা হলো প্লান্ট ট্যাক্সোনমির একটা উদ্দেশ্য। 2 নম্বর হলো টু নো দ্য হ্যাবিটেট অফ দ্য প্লান্ট এন্ড habitat of plant and environment where they grown. Habitat মানে বাসস্থান, to know the habitat of plant and environment they grown. ওকে, মানে সুন্দরী গাছ নিয়ে আসলা, সুন্দরী গাছটা সুন্দরবনে জন্মায়, সুন্দরবনের যে ইকোলজিক্যাল কন্ডিশন আছে, এটা কি পানিতে জন্মাচ্ছে নাকি উঁচু জায়গাগুলোতে জন্মাচ্ছে, পাহাড়ের যদি যাও পাহাড়ের টপে জন্মাচ্ছে নাকি পাদদেশে জন্মাচ্ছে, এই জিনিসগুলো জানা আরেকটা উদ্দেশ্য। টু নো দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ প্লান্ট। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন তোমরা তো জানো যে পৃথিবীর, যদি সারা পৃথিবী ধরো, তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের গাছ আছে। কোথাও মরুভূমি আছে, মরুভূমির গাছগুলো একরকম, কখনো অ্যামাজন ফরেস্টের গাছগুলো একরকম দেখবা, ঠিক আছে? তুন্দ্রা ফরেস্টের গাছগুলো আরেক ধরনের, পাহাড়ি ম্যানগ্রোভ ফরেস্টের গাছগুলো আরেক ধরনের, এরকম জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ প্লান্ট। যদি আমরা বাংলাদেশের কথা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন ভাবি, তাহলে আমরা জানি যে ম্যানগ্রোভ যে উদ্ভিদগুলো, সেগুলো সুন্দরবন এবং কক্সবাজারের চকরিয়া, এই দুটো জায়গাতেই আছে। তারপরে শাল গাছগুলো বারিন ট্রাক্টে আছে, বরেন্দ্র ভূমিতে আছে। তারপরে সেগুন গাছগুলো আছে তোমার পাহাড়ি অঞ্চলে আছে, ঠিক আছে? এরকম দেখবা যে গাছগুলো ডিস্ট্রিবিউশন কিন্তু এক এক জায়গায় এক এক ধরনের গাছের পরিমাণ বেশি আছে, ঠিক আছে? এই জিনিসটা জানা, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন জানা উইদিন কান্ট্রি আর থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, যে কোনোটাই হতে পারে, এটা জানা হলো ট্যাক্সোনমির আরেকটা উদ্দেশ্য। দেন টু এক্সপ্রেস দ্য ফাইলোজেনেটিক রিলেশনশিপ। ফাইলোজেনেটিক রিলেশনশিপটা হলো এরকম একটা জিনিস, এখন আলোচনা করা হয় যে পৃথিবীর প্রথম গাছটা কি মনোকট ছিল নাকি ডাইকট ছিল, প্রথম গাছটা কি
শৈবাল ছিল নাকি ব্রায়োফাইট ছিল নাকি টেরিডোফাইট ছিল, ঠিক আছে, মনোকট ছিল নাকি ডাইকট ছিল, যে কোন গাছ থেকে কোন গাছটার উৎপত্তি, মনোকট থেকে ডাইকটে নাকি ডাইকট থেকে মনোকটের, এই যে রিলেশনশিপটা আলোচনা করাও হলো আরেকটা উদ্দেশ্য। দেন হলো টু আন্ডারস্ট্যান্ড দ্য ইভলিউশনারি প্রসেস অ্যান্ড পাথওয়ে। তোমরা এটা জানো, ইভলিউশনারি প্রসেস তোমরা জানো যে গাছগুলো প্রাণীর যেমন বিবর্তন হয়, ডারউইনের বিবর্তনবাদের খবরগুলো তোমরা জানো, প্রাণীর যেমন বিবর্তন হয় প্লান্টেরও বিবর্তন হয়, সেই ইভলিউশনারি প্রসেস এটা সম্পর্কে জানা। দেন টু প্রোভাইড অ্যান ইনভেন্টরি অফ প্লান্ট রিসোর্সেস ইন লোকাল, রিজিওনাল আর কন্টিনেন্টাল লেভেল। ওকে, প্রোভাইড ইনভেন্টরি, ইনভেন্টরি শব্দটার অর্থ হলো গণনা করা, লিস্ট ডাউন করা, লিস্ট ডাউন করা। ওকে, ইনভেন্টরি শব্দটা এরকম হতে পারে, ফর এক্সাম্পল, যে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় চলে গেলেন, আরেকজন ভাইস চ্যান্সেলর মহোদয় আসলেন, তে বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় বর্তমান যে সম্পত্তিগুলো আছে তার একটা তালিকা তৈরি করবে, যে কয়টা ল্যাব আছে, কতগুলো কম্পিউটার আছে, কতগুলো গাড়ি আছে, সেই তালিকাটা কিন্তু হস্তান্তর করবেন কামিং যে ভাইস চ্যান্সেলরের কাছে। এই কাজটা করা, যে যে লিস্ট ডাউন করা, সেটাকে বলা ইনভেন্টরি। অনুরূপভাবে প্লান্টের ইনভেন্টরি হতে পারে, উইদিন দিস ক্যাম্পাস নারকেল গাছ কতটুকু আছে, কাঁঠাল গাছ কয়টা আছে, ওকে, জাম গাছ কটা আছে, আম গাছ কটা আছে, আমরা সেটার একটা ইনভেন্টরি করলাম, দ্যাটস মিন লিস্ট ডাউন করলাম। এটাকে বলা হয় ইনভেন্টরি। সেই ইনভেন্টরি, প্লান্ট রিসোর্সের ইনভেন্টরি করা হলো প্লান্ট ট্যাক্সোনমির আরেকটা উদ্দেশ্য। তোমরা বলতে পারো যে এটার জন্য আবার ট্যাক্সোনমি পড়তে হবে কেন, আম গাছ জাম গাছ তো সবাই চেনে, কিন্তু অনেকগুলো গাছ আছে যেগুলো মানুষ চেনে না। তো ট্যাক্সোনমি সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে বুঝতে পারবে না, যে অথবা মনে করতে চাচ্ছি, আমরা একটা তালিকা করতে চাচ্ছি, এই ক্যাম্পাসে 500 গাছ আছে, 500 গাছের মধ্যে কয়টা মনোকট আছে, কয়টা ডাইকট আছে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ মনোকট এন্ড ডাইকট, এটা যদি না জানি তাহলে ইনভেন্টরি করা সম্ভব না। ওকে, এই জন্য প্লান্ট ট্যাক্সোনমির এই উদ্দেশ্যগুলো, 6টা উদ্দেশ্য আছে। এগুলো পরীক্ষা থাকে, কিন্তু পরীক্ষার প্রথম কোশ্চেন গুলোতে এগুলো সাধারণত থাকে, ডেফিনিশন অফ ট্যাক্সোনমি, এইমস অফ ট্যাক্সোনমি, এরকম কোশ্চেন থাকে। এগুলো পড়ে নিবা, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। দেন আমি ডেফিনিশন পড়ার সময় একটা কথা বলছিলাম তোমাদেরকে, যে there are 4 fundamentals of taxonomy, এবং the 4 fundamentals, one is description, another is identification, naming and classification. ওকে, তো এখন এটা প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করি, যে হোয়াট ইজ দ্য ডেসক্রিপশন। Description of a plant includes two type of description. One is morphological description and another is description of habitat and environment of the plant. Two description include in description fundamentals. One is description of plant, that's mean morphology of plant, okay. Another is the description of the habitat of plant and environment where they grow. অর্থাৎ সুন্দরবন থেকে যদি একটা সুন্দরী গাছ নিয়ে ডেসক্রিপশন করি, তাহলে ওই গাছের পাতা কয়টা থাকে, পাতাগুলোর লেন্থ কেমন হয়, ফুলটা কেমন হয়, দিস ডেসক্রিপশন ইজ মরফোলজিক্যাল ডেসক্রিপশন অফ প্লান্ট। দেন হ্যাবিটেট অফ প্লান্টস মিন সুন্দরবনে জোয়ার ভাটা হলে পানি কতটুকু লেভেল উঠে, এখানে স্যালাইনিটির লেভেল কেমন, অ্যাসিডিটি লেভেল কেমন, বৃষ্টিপাত কেমন হয়, কোন পরিবেশে সুন্দর ওই গাছটা জন্মাচ্ছে, সেই ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন এটা দুইটা জিনিস ইনক্লুড থাকে। দেন আইডেন্টিফিকেশন অফ প্লান্ট, প্লান্টকে আইডেন্টিফাই করার জন্য দুভাবে করা যায়, এখানেও দুটো জিনিস আছে। ওয়ান ইজ বাই কম্পেয়ারিং উইথ আইডেন্টিফাইং কিস, by one is identifying key and one is by comparing with type specimen. আচ্ছা, আবার বোঝায় বলছি, মনে করো একটা সোলানেসি পরিবারের একটা গাছকে তুমি আইডেন্টিফাই করতে চাচ্ছ যে আসলে এটা সোলানেসি পরিবারের গাছ কি না। ওকে, তাহলে তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারো? একটা উপায় হলো যে সোলানেসি পরিবারের শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, 4-5টা বৈশিষ্ট্য আছে, যে এই 4-5টা বৈশিষ্ট্য যদি ওই গাছের মধ্যে থাকে তাহলে ওই গাছটা হবে সোলানেসি পরিবারের অন্তর্ভুক্ত। এটা হলো যে আইডেন্টিফাইং কি ব্যবহার করছি, আইডেন্টিফাইং কি, KEY ব্যবহার করছে। আরেকটা হতে পারে যে সোলানেসি ফ্যামিলির একটা টাইপ স্পেসিমেন, একটা স্ট্যান্ডার্ড প্লান্টকে ধরা হয় যে এই গাছটার মতো যে গাছটা হবে সেই গাছটা হলো সোলানেসি ফ্যামিলি, ঠিক আছে। তো সোলানেসি ফ্যামিলির টাইপ স্পেসিমেন এর সঙ্গে কম্পেয়ার করে যদি দেখি না ওই ফ্যামিলির ওর ওর মতো কাছাকাছি, তখন ওইটাকে আমরা ওই ফ্যামিলিতে ফেলবো।
এই দুই উপায়ে আইডেন্টিফাই করা যায়। ওকে, দেন নেমিং 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 হলো নাম দেওয়ার প্রসেস। ওকে, নেমিংটা কি হচ্ছে? নাম দেওয়ার প্রসেস, নেমিং প্রসেস। নেমিং ইজ এ প্রসেস। ওকে, নেমিং ইজ এ প্রসেস টু গিভ এ নেম অফ এ প্লান্ট। ওকে, এটা হলো নেমিং। এই নেমিং এর আবার বৈশিষ্ট্য আছে, ফর্মুলা আছে যে কিভাবে নাম দিতে হবে, সেটা সামনে হয়তো একটা আলোচনা হবে আমাদেরকে। যে এটার জন্য অবশ্যই একটা ইন্টারন্যাশনাল বডি আছে, একটা সিস্টেম আছে, সেটা ইন্টারন্যাশনাল ওই রুল বুক আছে আর কি। যেমন বাংলাদেশের সংবিধান আছে, ওইরকম নাম দেওয়ার জন্য একটা ইন্টারন্যাশনাল রুল বুক আছে, আইসিবিএন বলা হয়, তোমরা জানো এটা, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। ওকে, ইটস এ রুল বুক ফর নেমিং এ প্লান্ট। এভাবে নাম দেয়া। আরেকটা হলো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনে তোমরা অলরেডি আমরা বলছি যে ক্লাসিফিকেশন করাই হয় based on similarities and dissimilarities of the morphological characteristics of plant। সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে গাছগুলোকে ক্লাসিফাই করা হয়। এই চারটা হলো ফান্ডামেন্টালস অফ ট্যাক্সোনমি। এই যে তাহলে প্রথমে আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার সম্পর্কে এখন পড়বো। এটা শর্ট নোট হিসেবে পরীক্ষা আসে। আমরা নেমিং প্রসেস নিয়ে কথা বলছি এখন। ওকে, নেমিং প্রসেস অফ প্লান্ট। আচ্ছা, কেন নেমিং এর প্রয়োজন হলো? যে তোমরা জানো যে আম গাছকে বাংলাদেশে আম গাছ বলা হয়, ঠিক আছে, আমেরিকায় ম্যাঙ্গো ট্রি বলা হয়, ঠিক আছে, অন্য একটা দেশে হয়তো অন্য একটা কোনো নামে ডাকা হয়, ঠিক আছে। পৃথিবীর বিভিন্ন দেশে যদি আমি আম গাছ লিখি এম আম, আর আরেক জায়গায় ম্যাঙ্গো লিখলো, আরেক জায়গায় অন্য কিছু লিখলো, তাহলে কিন্তু আসলে কোন গাছটাকে ইন্ডিকেট করছে এটা বোঝা যাবে না। সারা পৃথিবীর নাম মানুষ যেন, ঠিক আছে, এক নামেই চিনে, সেই নাম দেওয়ার জন্যই একটা কম্বাইন্ড একটা ইন্টারন্যাশনাল নেমিং প্রসেসের প্রয়োজন হয়। তোমরা জানো যে ক্যারোলাস লিনিয়াস ইজ দ্য ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার। এটা মনে রাখবা, এটা বিসিএস এ কোশ্চেন আসে, হু ইজ দ্য ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, কে দ্বিপদ নামকরণের জনক। ওকে, বাইনোমিয়াল নোমেনক্লেচারের জনক হলো ক্যারোলাস লিনিয়াস। উনি একটা সিস্টেম, নেমিং এর একটা সিস্টেম উনি উপস্থাপন করেন, সেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়, ঠিক আছে, সেইটাকেই বলা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। এইটা সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। এখানে চারটা প্যারাতে চারটা জিনিস আলোচনা করা আছে। প্রথম, আরো বড় করে লেখা যাবে হয়তো, কিন্তু আমি তোমাদের জন্য যতটুকু বোঝা দরকার, যতটুকু আমাদের জানা দরকার, ওইভাবে এখানে সেট করা আছে। So binomial nomenclature, the system of naming of plant, system of naming of plant with a binomial. That's mean a name consisting two part is known as binomial nomenclature. অর্থাৎ গাছের নামকরণের একটা পদ্ধতি যেখানে নামের দুটি অংশ থাকবে, সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে binomial nomenclature. Binomial nomenclature was first established by Carolus Linnaeus, who is the father of binomial nomenclature, and finally settled by International Botanical Congress held at Amsterdam in 1935. Okay, International Botanical Congress অর্থাৎ আন্তর্জাতিক একটা বোটানিক্যাল সোসাইটি আছে, সেটাকে কংগ্রেস বলা হচ্ছে। বাংলাদেশেও কিন্তু আছে এরকম, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি আছে। সেই ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস কর্তৃক 1935 সালে এটা ফাইনালাইজ হয় আর কি, যে দ্বিপদ নামকরণের সিস্টেম হলো। তো সেই না এই নেমিং প্রসেসের আরেকটা ক্রাইটেরিয়া হলো যে দি ফার্স্ট ওয়ার্ড অফ দ্য নেম, প্রথম প্যারাতে কি ইনক্লুড আছে, যে এটা দুইটি অংশ আছে এবং এটা কে দিয়েছেন সেটা বলা আছে। দ্বিতীয় অংশ আছে, কেন 46 বানান হয়েছে নাকি? এটা ইয়া করলে হবে না, দেখে দিলে সিগনেচার দিলে তো হতো। ও আবার দেখি নাই,
10,000 আলাদা রাখবেন, এটা লাস্ট। আচ্ছা আমি রাখবো, আপনি রাখেন। ফার্স্ট ওয়ার্ড অফ দ্য নেম ডেজিগনেটস দ্য জেনাস। এগুলো তোমরা তো পুরাতন কথাবার্তা, কিন্তু এগুলো তোমরা পড়ছো আগে। জি স্যার। দুটি নামের প্রথম অংশটা জেনাস আর দ্বিতীয় অংশটা স্পিসিস ইন্ডিকেট করে। ফার্স্ট লেটারটা স্টার্ট হয় উইথ ক্যাপিটাল লেটার এন্ড সেকেন্ড বিংস উইথ স্মল লেটার, এটা তোমরা জানো। The name should always be underlined when written by hand or typed and given italic in printed. ওকে, এটাও জানো যে এটা আন্ডারলাইন করা হয় যদি হাতে লিখি, আর যখন প্রিন্ট করা হয় এটা ইটালিক ফর্মে লেখা হয়। এটা এক্সাম্পল দেয়া আছে যে পিসাম স্যাটাইভাম ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ পি। দুটি অংশ আছে, পিসাম ইজ দ্য জেনাস এন্ড স্যাটাইভাম ইজ দ্য স্পিসিস। ওকে, এটা ইটালিক ফর্মে লেখা আছে যেহেতু এটা প্রিন্টেড করা, ঠিক আছে। আর এমনি হ্যান্ড টাইপরাইটার দিয়ে যদি করা হয় তাহলে ইটালিক ফর্মে, তাহলে আন্ডারলাইন করতে হবে অথবা হাতে লিখলে করতে হবে, কিন্তু কম্পিউটারে লিখলে এটা প্রিন্টেড ফর্মে যাবে, ঠিক আছে, ইটালিক ফর্মে লিখতে হবে। The name of the author who first described the species is also written in an abbreviated form. Abbreviated and elaborated, এই জিনিসটা নিয়ে কনফিউশন হয় অনেকের। Abbreviated মানে হলো সংক্ষিপ্ত রূপ, আর elaborated মানে হলো বিস্তারিত রূপ। ওকে, তো আমরা অনেক সময় বলি যে হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ বিডি, আসলে না, হোয়াট ইজ দ্য ইলাবোরেশন অফ বিডি। বিডি হলো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ বিডি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, দ্যাট উইল বি বিডি, BRRI। ওকে, সো এখানে অ্যাব্রিভিয়েটেড ফর্ম আফটার দ্য নেম অফ দ্য স্পিসিস, কার নাম থাকবে বলছে অথর, যিনি নামটা দিবেন, ঠিক আছে। যদি আমি নাম দেই আমার নামের সংক্ষিপ্ত রূপ থাকবে, কোন সায়েন্টিস্ট যদি নাম দেন তার নামের সংক্ষিপ্ত রূপ থাকবে হলো নামের শেষে। যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে ম্যাগনিফেরা ইন্ডিকা LINN। ওকে, হেয়ার LINN refers the authors who first describe the plant. This LINN indicates Linnaeus. Okay, here Linnaeus কে দুই ভাবে এক্সপ্রেস করা হয়, শুধু L দিয়েও করা যায় অথবা LINN, Linnaeus, ক্যারোলাস লিনিয়াস। তাহলে বাইনোমিয়াল নমেনক্লাচারের এই শর্ট নোট হিসাবে পরীক্ষা থাকে, এবং যতটুকু আমি লিখছি ততটুকু থাকতে হবে লেখার মধ্যে, কম লিখলে কম নাম্বার হবে। আর যে এটা যদি পুরোটাই লিখো তাহলে ফুল নাম্বার পাবা, আর এর থেকে বেশি লিখলে আর ফুল নাম্বারের সুযোগ নাই। কাজে বেশি বেশি লেখা দরকার নাই, বেশি লিখলে আবার সময় পাবা না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এখানে দেখো যে সাইটেশন অফ অথর্স, আমি যে কথাটা বলছিলাম একটু আগে যে there is a standardized abbreviation or initials after the name of a species which indicate the name of the person who first published the name. যে গল্পটা আমি বলছিলাম যে if you are a taxonomist, plant taxonomist, তোমরা মনে করো রাঙ্গামাটিতে ভিজিটে গেছো, যেহেতু প্লান্ট ট্যাক্সোনমিস্ট তোমার চোখ অনেক শার্প থাকবে, ব্রেইন অনেক শার্প থাকবে, কোন একটা গাছকে যদি নতুন মনে হয় সেই গাছটাকে তুমি কালেক্ট করে নিয়ে আসবা, ডেসক্রাইব করবা, ঠিক আছে। ডেসক্রাইব করার পরে ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেসকে তুমি এটা পাঠাই দিবা। ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস যে আমি বাংলাদেশে একটা নতুন গাছ পেয়েছি, তার বর্ণনা এরকম, এবং তার আমি নাম দিতে চাই। রাঙ্গামাটি দেখছো, এই জন্য রাঙ্গামাটিয়া, তোমার নাম যদি মনে করো হয় লিমন, রাঙ্গামাটিয়া লিমন। ওকে, দুইটা নাম অংশ দিলা আর কি, তুমি প্রপোজ করলা। দেন ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস তখন কি করবে, ওই প্লান্টার ডেসক্রিপশন, তার ছবি, এগুলো তাদের হেফাজতে রাখা যে হারবেরিয়াম গুলো আছে বা বইপত্র আছে সেখানে চেক করে দেখবে, বা কম্পিউটারাইজ কোনো প্রোগ্রামে চেক করে দেখবে যে আসলে এই প্লান্টটা নতুন কিনা। যদি এরকম হয় যে না ওই প্লান্টটা আগে থেকেই ডিসকভার করা আছে, মানে মানুষ আগে থেকে আইডেন্টিফাই করছে, তখন ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস তোমাকে একটা চিঠিতে জানাই দিবে যে সরি, ইট ইজ নট এ নিউ প্লান্ট। ওকে, তখন তোমার তার বর্ণনা তোমাকে জানাই দিবে যে না এটা নতুন কোনো প্লান্ট নয়। আর যদি নতুন প্লান্ট হিসেবে স্বীকৃত হয় তখন তোমাকে কংগ্রাচুলেশন জানাবে, তোমাকে কংগ্রাচুলেট করবে যে কংগ্রাচুলেশন মিস্টার লিমন, ওকে ইটস এ নিউ প্লান্ট, এন্ড তোমায় যে নামটা দিয়েছো তখন রাঙ্গামাটিয়া লিমন,
এই নামটা তখন অ্যাকসেপ্টেড হবে। তখন ওর শেষে এল থাকবে, তোমার নামের আদ্যাক্ষর অ্যাব্রিভিয়েট ফর্মে রাঙ্গামাটিয়া লিমন, তারপরে এল লেখা থাকবে। এই এলটা হলো author citation. Okay, there is a standardized abbreviation or initials after the name of a species which indicates the name of the person who published the name. Okay, তো এখানে এই জিনিসটাকে বলা হয় সাইটেশন অফ অথর। তো দেখা গেছে যে বইপত্রে দেখা যায় যে এই তিন ধরনের সোলানাম টিবারেসাম শেষে একটা এল লেখা আছে, এসার অবলাঙ্গাম এখানে ওয়াল অবলঙ্গাম। ডিসি লেখা আছে, হ্যাঁ অবলাঙ্গাম। মেডিকাগো অরবিকুলারিস এখানে এল লেখা আছে উইদিন প্যারেনথেসিস ব্র্যাকেট, তারপর আরেকটা নাম লেখা আছে। এই কয়েক ধরনের অথর সাইটেশন বেশি দেখা যায়। এ বাদেও আরো কিছু স্পেশাল ধরনের অথর সাইটেশন আছে, আমার এখানে সবগুলো ইনক্লুড নাই, কিন্তু সবগুলো অথর সাইটেশন সম্পর্কে ডিটেইল জানার আমাদের অত প্রয়োজন নাই, ঠিক আছে। কিন্তু আবার বেশিরভাগ নামের শেষে এই কয়েকটাই থাকে, যার জন্য এখানে আমি তিনটা এক্সাম্পল এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি। তিনটা জানলেই হবে আমাদের পরীক্ষার জন্য, আমাদের জানার জন্য তিনটা জানলেই হবে। এই তিনটা ধরন কখন কোনটা ইউজ করা হয় সেটা এখন একটু আমি বর্ণনা করব। এখানে দেখো নিচে এই যে নোট দিয়ে লেখা আছে, এল ইন্ডিকেটস ক্যারোলাস লিনিয়াস, ডিস ইন্ডিকেট অগাস্টিন ডি ক্যান্ডোলি, সায়েন্টিস্টের নাম এরা, ট্যাক্সোনমিস্ট। ওয়াল ইন্ডিকেট ওয়ালিস and L indicate Aloini. Okay, they are the scientist or taxonomist. Okay, Aloini. সোলানাম টিভারেসানের নামের শেষে এল আছে, তার মানে বোঝা যাচ্ছে যে সোলানাম টিভারেসাম গোলালুর যে সায়েন্টিফিক নেম। এই গোলালু গাছটা ক্যারোলাস লিনিয়াস নামে যে সায়েন্টিস্ট, উনি এটা প্রথম ডেসক্রাইব করছেন, পাবলিশ করছেন, নামকরণ করছেন, সবকিছু উনি কমপ্লিট করছেন। এভরিথিং ইজ কমপ্লিটেড বাই লিনিয়াস and that is why only L is put it here. ওকে, তার মানে কি উনি আবিষ্কার করছেন, ডেসক্রাইব করছেন, পাবলিশ করছেন, নাম দিয়েছেন, সবকিছু উনি করছেন, তখন এভাবে লেখা হবে। আচ্ছা, দেন এসআর অবলাঙ্গাম ওয়ালিস ইএক্স ডি ক্যান্ডেলি। আমরা তখন তো এলটাকে আন্ডারলাইন করব না, তাই না? আমরা তো শুধু জেনাস আর স্পিসিসকে আন্ডারলাইন করব। আন্ডারলাইন আর ইটালিক করব, রাইট। এলে আন্ডারলাইনও হবে না, ইটালিকও হবে না, কিচ্ছু হবে না। এটা ইটালিক করা নাই, কিন্তু দেখো এলটা নরমাল থাকবে আর এদিকে এটা থাকবে হলো ইটালিক ফর্মে থাকবে, যেহেতু প্রিন্টেড, আর হাতে লিখলে তোমরা আন্ডারলাইন করবা। ওকে, তারপরে এখানে আরেকটা ধরন আছে সাইটেশন, একটা ওয়াল ইএক্স ডিসি। এটা এরকম যে প্রথমে ডি ক্যান্ডোলি একজন সায়েন্টিস্ট প্রথম একটা প্লান্টকে, এই প্লান্টটাকে এসার অবলঙ্গাম, এই প্লান্টটাকে উনি ডেসক্রাইব করছেন, দেন উনি ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেসে প্রপোজ করছেন, ঠিক আছে। কিন্তু মাঝখানে কোনো কারণে সেই কাজটা তার দ্বারা কমপ্লিট হয়নি, উনি সম্পন্ন করতে পারেননি, অথবা মারা গেছেন হতে পারে, অথবা আদারওয়াইজ বিজি হয়ে গেছেন, অথবা উনি আর কাজটা করেননি। এনিহাউ ওয়ালিস নামক আরেকজন সায়েন্টিস্ট পরবর্তীতে সেই প্ল্যানটার পরবর্তী কাজটুকু কমপ্লিট করছেন, ঠিক আছে। তো অর্ধেক কাজ একজন করছেন আর অর্ধেক কাজ আরেকজন করছেন, এই ধরনের নামের ক্ষেত্রে ওয়ালিস ইএক্স ডিসি এভাবে নামকরণ করা হয়। ওকে, 3 নাম্বার আছে এখানে এল উইদিন প্যারেনথেসিস, অ্যালোইনি আউটসাইড দ্য প্যারেনথেসিস। এটার ইন্ডিকেট করে এরকম যে মেডিকাগো অরবিকুলারিস, এইটার আগে এই জেনাসটা, এই যে স্পেসিসটার পূর্ব নাম ছিল মেডিকাগো পলিমরফা, ঠিক আছে। মেডিকাগো পলিমরফা, তার নাম দিয়েছিলেন লিনিয়াস। ওকে, পলিমরফার অধীনে একটা ভ্যারাইটি অরবিকুলারিস, পলিমরফার অধীনে একটা ভ্যারাইটি অরবিকুলারিস, এটার নামকরণ করছেন লিনিয়াস। পরবর্তীতে অ্যালোনি নামক একজন সায়েন্টিস্ট দেখলেন যে অরবিকুলারিসের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলো থাকার কারণে তাকে আর ভ্যারাইটি বলা যায় না, তাকে স্পেসিস বলা উচিত, ঠিক আছে। ওইটার যুক্তি তর্ক দিয়ে উনি তখন ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেসে উনি পার্সু করলেন, লিখলেন, প্রয়োজনীয় বর্ণনা দিলেন এবং এটা অ্যাকসেপ্টেড হলো। তার মানে কি অরবিকুলারিস যে একটা ভ্যারাইটি ছিল তাকে আমরা স্পেসিস হিসেবে এখানে আপগ্রেডেড করা হলো। স্পেসিসের আরো আপগ্রেডেড হলো জেনাস। ওকে, আপগ্রেডেড করা হলো। আপগ্রেডেড তাহলে কে করলেন? আপগ্রেডেড করলেন অ্যালোইনি। যিনি আপগ্রেডেড করবেন তার নামটা থাকবে ব্র্যাকেটের বাইরে, আর যিনি পূর্ব নামটা দিবেন তার নামটা থাকবে ভিতরে। এই তিনটা সিস্টেম আমরা অথর সাইটেশনে আলোচনা করলাম। ওকে স্যার 2 নম্বরটার ক্ষেত্রে ওয়াল তো
ফিনিশ করছে তার জন্য ওয়েলের নামটা আগে আসছে, এটার কি কোনো কারণ আছে নাকি কোনো কারণ ছাড়া এটা? কারণ আছে, কারণ আছে, আমি একটু দেখে বলি, আমি একটু ভুলে গেছি, দাঁড়াও দেখে বলছি আমি। একটু অপেক্ষা করো। আচ্ছা, দেখতে পাচ্ছো এখন? ইয়েস স্যার। আচ্ছা, এটা হলো ইএক্সটা হবে যিনি কমপ্লিট করছেন। ওয়াল প্রথমে যিনি নাম আছে ওয়ালিস, তিনি কাজটা অসমাপ্ত করছেন, তার নামটা আগে হবে। আর পরে যিনি কমপ্লিট করছেন তার নামটা পরে হবে, ইএক্স এর পরে হবে। ঠিক আছে? ওয়ালিস অর্ধেক কাজ সম্পূর্ণ করে পরে আর কাজটা কমপ্লিট করেননি, পরবর্তী বাকি কাজটা কমপ্লিট করছেন ডিসি, ডিক্যান্ডলি। তাহলে ইএক্স এর পরে যেটা নাম থাকবে তিনি সম্পূর্ণ করছেন, আর আগে যেটা থাকবে সেটা স্টার্ট করছিলেন আর কি। ওকে, ইয়েস স্যার। আজকে একটু আগে ক্লাসটাই, কিন্তু স্যার উল্টা বলা হলো, মানে এখনকারটা কি স্যার কারেক্ট? হ্যাঁ আমি দেখে বললাম, আমার একটু কনফিউশন হচ্ছিল যে আমি যেটা বললাম নোট এটাই আছে, আমি নোটটা দেখে তারপর বললাম। আচ্ছা ঠিক আছে? ইএক্স এর আগে যেটা উনি অর্ধেক কাজ করছেন, কমপ্লিট করছেন ডিক্যান্ডলি। হ্যাঁ তুমি ঠিকই বলছো যে প্রথমে আমি উল্টা করে বলছিলাম। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত ক্লাস। আমার মনে হয় বাসায় ক্লাস নিতে হবে, এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। নেক্সট ক্লাসটা আমরা কবে করব বলো? এই সময়, বুধবার, সোমবার, এই সময়? জি স্যার, করা যায়, জি সমস্যা স্যার। নেই। কোর্সটা কত ক্রেডিটের? 2 ক্রেডিট আওয়ার। জি 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 স্যার। 2 ক্রেডিট আওয়ার। স্যার আমরা কি ক্লাস নোটটা পাবো? ক্লাস নোট হ্যাঁ দিয়ে দিব। আরেকটা দুইটা ক্লাস হোক, আমি ক্লাস নোট একজনকে দিয়ে দিব, সে তোমাদেরকে প্রিন্ট পাঠিয়ে দিবে, জি স্যার, ঠিক অথবা আছে। আজকে দিয়ে দিব আমি। ওই যে তাহলে তুমি নাফিস কে আসো, লাইনে আসো লাফিস? নাফিস, হ্যাঁ তাহলে তোমার মেইল নাম্বার আমাকে সেন্ড করিও, আমাকে মেইল করিও। ওকে নাফিস? হ্যাঁ তুমি আমাকে মেইল করবা, তোমার মেইলে আমি পাঠিয়ে দিব আমার এই নোটটা, এই চ্যাপ্টারের নোটটা পাঠিয়ে দিব। আচ্ছা, আর আগামী সোমবার ঠিক একই সময় আবার ক্লাস হবে। তাহলে আমি আগামী সোমবার হোক, আমি এই আরো বেশি ক্লাস নিব আর কি, আমি নিয়ে বেশি করে ক্লাস নিয়ে শেষ করে দিতে চাই, সপ্তাহে 2টা করে নিলাম। জি স্যার, বিকালে বুঝতে তোমরা যদি রাজি এটাই থাকো, ভালো হবে স্যার। স্যার এটাই ভালো হবে। জি স্যার। তোমরা বিকালে ক্লাস করতে রাজি আছো? বিকালবেলা? স্যার জি স্যার, জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে একটা শিডিউল দিয়ে দিই আমি, আগামী বুধবার 3:30টায় ক্লাস হবে। নেক্সট উইকে স্যার? এই উইকেই, বর্তমান উইক। আজকে সোমবার, কালকে মঙ্গলবার, পরশুদিন। জি স্যার, ঠিক আছে। পরশুদিন 3:30টায় ক্লাস হবে, আমি তোমাদের লিংক পাঠিয়ে দিব। আর সোমবারে আবার এই শিডিউল ক্লাসটা হবে। ঠিক আছে ঠিক স্যার। আছে, আমরা একটা নিয়ে দেখি, ইভেন শনিবার করেও আমি নিতে পারি, নিয়ে শেষ করে দিতে পারি তাড়াতাড়ি। ওটাই ভালো হবে স্যার। আচ্ছা ঠিক স্যার আছে, যত তাড়াতাড়ি শেষ করা সম্ভব হয়। আচ্ছা ঠিক আছে।